দেখো, আজকে আমরা আলোচনা করব বিক্রিয়ার গতিসূত্র বা বিক্রিয়ার হার সমীকরণ। তা বিক্রিয়া হার সংক্রান্ত একটা সূত্র তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, যেটা দেখবে বলা হয়েছিল কি ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র বা ইংরেজিতে বলা হয় ল অফ মাস অ্যাকশন। তা এই সূত্রতে তোমরা পড়েছিলে যে বিক্রিয়ার যে হার, সে বিক্রিয়ার হারটা বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর সক্রিয় ভরের তোমার গুণফলের সমানুপাতিক হবে। সক্রিয় ভরটা কীভাবে ক্যালকুলেট করা হয়, যে কোনো একটা বিক্রিয়কের অণু একটা সমিত সমীকরণ অনুযায়ী যতগুলো থাকবে, সেই বিক্রিয়কের গাঢ়ত্বে অণুর সংখ্যাটা ঘাতে উন্নীত করে আমরা লিখি। তার জন্য তোমরা বিক্রিয়ার হার ভরক্রিয়া সূত্র অনুসারে পড়েছিল কি, যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়া হার, সেটা দেখা যায় কি বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলির সক্রিয় ভরের ঘাতে উন্নীত পদগুলির গুণফলের সমানুপাতিক হয়। এরকম একটা আমরা সূত্র পড়েছিলাম, সেটাকে আমরা বলেছিলাম ভর ক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন। তাহলে কি বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার ওই মুহূর্তে বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়কগুলির সক্রিয় ভরের ঘাতে উন্নীত পদগুলির গুণফলের সমানুপাতিক। তাহলে এটাকে আমরা বলেছিলাম ল অফ মাস অ্যাকশন। যেমন ধরো উদাহরণ হিসেবে বলি, যে একটা রাসায়নিক বিক্রিয়া এরকম আসছে 2a+b, সেখান থেকে ধরো প্রোডাক্ট হচ্ছে। তাহলে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা বিক্রিয়া হার ভ্যারিজাস লিখেছিলাম কনসেন্ট্রেশন অফ এ এর পাওয়ারে 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ বি পাওয়ারে 1। তার মানে এই যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে, এই রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো আছে, সেই বিক্রিয়কগুলোর সক্রিয় ভর মানে বিক্রিয়কের গাঢ়ত্ব, তার ঘাতে উন্নীত পদ মানে একটা বিক্রিয়ায় যতগুলো অণু অংশগ্রহণ করছে সেই অণু সংখ্যাটাকে আমি এই গাঢ়ত্বের ঘাতে তুলে দিলাম। তার যে গুণফল, সেই গুণফলের সমানুপাতিককেই আমরা বলছি বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়া হার বলতে বোঝাচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তার যে সমিত সমীকরণ, সেই সমিত সমীকরণ থেকেই আমরা বিক্রিয়া হারকে প্রকাশ করতে পারি। এটা কিন্তু ভর ক্রিয়া সূত্র অনুসারে। বোঝা গেল? যেমন ধরো আমি একটা উদাহরণ বলি, ধরো এরকম একটা উদাহরণ আমরা লিখছি, 2N2O5 এখান থেকে বিয়োজিত হয়ে ধরো তৈরি হলো 4NO2+O2। তাহলে ভরক্রিয়া সূত্র অনুসারে
বিক্রিয়া হার সমান আমরা লিখব কনসেন্ট্রেশন অফ N2O5 তার স্কোয়ার, বিক্রিয়া হার N2O5 এর স্কোয়ার। তার মানে বিক্রিয়া হারটা N2O5 এর সক্রিয় ভরের অর্থাৎ গাঢ়ত্বের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, কারণ 2 এখানে আছে সংখ্যাটা, তার জন্য পাওয়ারে 2 লিখে দিলাম। কিন্তু বাস্তব ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে দেখা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়া হার সরাসরি কিন্তু আমরা এই সমিত সমীকরণ থেকে লিখতে পারি না। তার জন্য আমাদেরকে কি করতে হয়, পরীক্ষামূলক ফলাফলের উপরে ভিত্তি করে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার হার সূত্র লিখতে পারি। এটাকে আমরা বলবো বিক্রিয়ার হার সূত্র। এটা হচ্ছে বিক্রিয়ার হার সূত্র, কিন্তু কোথা থেকে আসলো, ভরক্রিয়া সূত্র অনুসারে, ল অফ মাস অ্যাকশন অনুসারে। কিন্তু বাস্তব ক্ষেত্রে বিক্রিয়ার যে হার সূত্র সেটা কিন্তু সরাসরি ভরক্রিয়া সূত্র থেকে আমরা নির্ণয় করি না। তাহলে সেক্ষেত্রে কিভাবে হিসাব করা হয় লক্ষ্য করো। ধরো তুমি একটা বিক্রিয়া লিখলে 2A + B থেকে C + 3D এরকম একটা বিক্রিয়া লিখলে, তাহলে আমরা যদি ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার সূত্র লিখি তাহলে কি দাঁড়াবে, বিক্রিয়া হার সমান বলছি ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ এর 2 পাওয়ারে আর কনসেন্ট্রেশন অফ বি। কিন্তু বলছি কি, আমরা এই বিক্রিয়া যে সমিত সমীকরণ, এই সমীকরণ থেকে ভরক্রিয়া সূত্র অনুসারে যদি বিক্রিয়ার হার সূত্র লিখি, সেই তথ্য সবসময় সঠিক হয় না। হতেও পারে, এটাই অনেক সময় হার সূত্র হয়ে যেতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। সেজন্য আমরা সবসময় মাথায় রাখবো যে বিক্রিয়ার হার সূত্র কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল থেকে সংগ্রহ করা হয়। দেখো আমি একটা পরীক্ষার কথা বলি, এবার একটা ছক করছি যে এই বিক্রিয়াটা সংক্রান্ত কতগুলো তথ্য আমরা ছকের মাধ্যমে লিখছি। একধারে লিখছি এক্সপেরিমেন্ট নাম্বার, একধারে লিখছি এ এর গাঢ়ত্ব, এখানে লিখছি বি এর গাঢ়ত্ব, আর শেষে লিখছি আমরা বিক্রিয়া হার। ধরো প্রথম পরীক্ষায় দেখছি এক্সপেরিমেন্ট 1, তাতে আমরা ফলাফল দেখছি কি যে এর গাঢ়ত্ব এক্স রাখা হয়েছে, বি এর গাঢ়ত্ব ওয়াই রাখা হয়েছে, তখন বিক্রিয়া হার দেখছি আর আসছে। দ্বিতীয় পরীক্ষা যখন করা হচ্ছে তখন দেখছি কি যে এর গাঢ়ত্বটা প্রারম্ভিকের দ্বিগুণ করা হলো, এখানে যা গাঢ়ত্ব ছিল তার দ্বিগুণ করে দেওয়া হলো, আর বি এর গাঢ়ত্বটা যা ছিল তাই রাখলাম, ওয়াই হলো। আর তোমার বিক্রিয়া হারটা তখন দেখা যাচ্ছে 4R হয়ে গেছে। আবার 3 নম্বর পরীক্ষা আমি করলাম। 3 নম্বর পরীক্ষায় কি করছি, এর গাঢ়ত্বটা এই প্রারম্ভিক যা ছিল এক্স তাই রাখা হয়েছে, আর বি এর গাঢ়ত্বটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে, দিয়ে বিক্রিয়ার হারও দেখা যাচ্ছে দ্বিগুণ চলে আসলো। তাহলে এরকম আমরা একটা পরীক্ষার ফলাফল মানে পরীক্ষার ছক তৈরি করলাম। তো এখন এখান থেকে কিন্তু আমরা বিক্রিয়ার হার সূত্র তৈরি করতে পারবো। দেখো কিভাবে, তাহলে ধরি বিক্রিয়ার হার সূত্র ধরে নিচ্ছি
বিক্রিয়া হার সমান একটা ধ্রুবক ধরলাম, কারণ এই যে ভ্যারিজাস চিহ্ন ওঠানোর জন্য ধ্রুবক, আর বিক্রিয়া হারটাকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার m, এরকম আমরা ধরলাম যে বিক্রিয়া হার সমান k ইন্টু a টু দি পাওয়ার n আর b টু দি পাওয়ার m। তাহলে ইকুয়েশনটা আমরা মাথায় রেখে দিচ্ছি, 2a প্লাস b থেকে c প্লাস 3d। আর ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা বিক্রিয়া হার আর সমান লিখেছিলাম k ইন্টু a স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ b। কেটা কোথার থেকে আসলে ভ্যারিজাস চিহ্নটা উঠিয়ে বিক্রিয়া হার ধ্রুবক আমরা পেয়েছি। এটা আমাদের এখন কাজে লাগবে না, আমরা পরে কম্পেয়ার করার জন্য লিখব, বোর্ডটা মুছলাম বলে ওটা মাথায় রেখে রাখলাম। তাহলে বিক্রিয়ার হার সূত্র আমি এটা ধরলাম। এখন যখন বিক্রিয়ার হার আর বলছে তখন এর গাঢ়ত্ব x আর বি এর গাঢ়ত্ব y, তার মানে কি যখন আর তখন আমরা লিখতে পারি x টু দি পাওয়ার, আচ্ছা এটাকে m এটাকে n করে দাও, ভালো লাগবে শুনতে। তাহলে x টু দি পাওয়ার n m ইন্টু y টু দি পাওয়ার n, এই একটা ইকুয়েশন পেলাম, k ইন্টু x টু দি পাওয়ার m আর y টু দি পাওয়ার n। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1 এর ফলাফলের সাপেক্ষে লিখলাম। এবার আমি যদি এক্সপেরিমেন্ট 2 এর সাপেক্ষে লিখি তাহলে দেখবো কি বিক্রিয়া হার যখন 4r হয়ে গেল তখন সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে, k ইন্টু এর জায়গায় কত বসবে 2x টু দি পাওয়ার m আর y টু দি পাওয়ার n। তাহলে এটা একটা দ্বিতীয় পরীক্ষা থেকে আমরা ফলাফল থেকে হার সূত্রটা লিখলাম। আর তৃতীয় ফলাফল থেকে আমরা লিখব কি 2r সমান k ইন্টু x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m আর 2y টু দি পাওয়ার n। তাহলে এই যে তিনটে এক্সপেরিমেন্টের ফলাফল আমরা পেয়েছিলাম, সেই ফলাফল থেকে আমরা বিক্রিয়ার হার সূত্রটা ধরে নিয়েছি। হার সূত্রটা ধরে নিয়ে সেই ফলাফলগুলোকে এই হার সমীকরণে বসানো হবে। এবার দেখো, আমরা এগুলো লিখে নিই আস্তে আস্তে। এবার দেখো, আমি যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 2 ডিভাইড 1, তাহলে 4r বাই r সমান আমরা লিখব k ইন্টু 2x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n। আর এটা আমরা লিখব k ইন্টু x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কে ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি 2 স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার m, ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা m সমান পেয়ে গেলাম 2, m এর মান পেলাম 2। আবার এইখানে তুমি কি করবে, আর একটা যে কোনো সমীকরণ থেকে, যে কোনো দুটো সমীকরণ থেকে n এর ভ্যালুটা ক্যালকুলেট হবে। তাহলে এবার তুমি কি করবে, 3 ডিভাইড 1 করে পাই, 3কে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা কি পাচ্ছি 2r বাই r সমান হচ্ছে k ইন্টু x টু দি পাওয়ার n 2y টু দি পাওয়ার n বাই k ইন্টু x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n। তাহলে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান 2 টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n বাই y টু দি পাওয়ার n। তাহলে y টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 সমান 2 টু দি পাওয়ার n, তাহলে n সমান হয়ে গেল 1। তাহলে আমরা হার সূত্রটা কি ধরেছিলাম, হার সূত্রটা ধরা হয়েছিল এরকম, হার সূত্রটা আমরা পেয়েছিলাম
আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এন, এরকম আমরা হার সূত্র পেয়েছিলাম। তাহলে এবার আমরা যদি এম এর জায়গায় এম এর ভ্যালু আর এন এর জায়গায় এন এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে সমীকরণটা কি চলে আসছে? তাহলে দেখো সমীকরণটা চলে আসছে আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এর স্কোয়ার বি টু দি পাওয়ার ওয়ান। তাহলে এই সূত্র, এই পরীক্ষালব্ধ ফলাফল এবং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের ইকুয়েশান দুটো থেকেই যে হার সূত্র এসছে সে দুটো কিন্তু একই। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখছি যে পরীক্ষালব্ধ ফলাফল এবং সমীকরণ থেকে সরাসরি যে হার সূত্র লেখা হয়েছে সেই দুটোর মান কিন্তু উভয় ক্ষেত্রে একই আসলো, কিন্তু সবসময় এক নাও হতে পারে। এরকম আমরা উদাহরণ এর পরেরটায় আসবো। তা দেখো, তাহলে আমাদের এই হার সূত্রটা কিন্তু ভরক্রিয়া সূত্র অনুসারে লেখা হয় না, এটা বোঝানোর চেষ্টা করছি। বিক্রিয়ার হার সূত্র সবসময় মাথায় রাখবে পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠা করা হয়। দেখো আমি আর একটা উদাহরণ তোমাদের বলি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এগুলোই অঙ্ক, এরকমই ছোটো ছোটো অঙ্ক তোমাদের আসতে পারে, এগুলোই অঙ্ক হিসাবে আসবে। দেখো আমরা আর একটা ইকুয়েশান তৈরি করব, সেখান থেকে আমরা দেখাবো যে হার সূত্র সবসময় তোমার সমিত সমীকরণ থেকে নাও হতে পারে। এটা যেমন হয়ে গেল, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না। যেমন দেখো একটা উদাহরণ বলছি, এক্সাম্পল 2। ধরো এরকম একটা রিয়াকশান লিখলাম 3a প্লাস 2b থেকে প্রোডাক্ট। তাহলে ভরক্রিয়া সূত্র অনুসারে তাহলে বিক্রিয়ার হার সমান আমরা লিখছি একটা হার ধ্রুবকের কনস্ট্যান্ট ইন্টু এর কিউব ইন্টু বি এর স্কোয়ার। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুসারে। কিন্তু এর যখন আমরা পরীক্ষার ফলাফল নিচ্ছি, এর যদি আমরা পরীক্ষার ফলাফল নিই, তখন দেখা যাচ্ছে যে অন্য ফলাফল আসতেই পারে। ধরো আমরা পরীক্ষালব্ধ একটা ফলাফল এখানে লিখছি একই রকমভাবে, একধারে এক্সপেরিমেন্ট নাম্বার, কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি আর বিক্রিয়া হার, এরকম আমরা লিখছি। তা আবার বলি এক্সপেরিমেন্ট 1, তখন ধরো আগের মতনই যদি ডেটা আমরা নিই, ধরে নাও এখানে এক্স, এখানে ওয়াই, এখানে আর, এখানে যখন আমরা 2x করলাম এটা ওয়াই করলাম, এটা 4r হলো। আর এক্সপেরিমেন্ট 3-তে এটা যখন x রাখলাম, এটা যখন 2y করলাম, এটা তখন 2r হলো। তাহলে এই যে ফলাফলগুলো পেলাম, এই ফলাফলগুলো থেকে আমরা আবার কি করতে পারবো, আগের মতনই আমরা হার সূত্র ধরে নিয়ে ওই এ এবং বি এর কোন গাঢ়ত্বের উপর নির্ভর করছে সেটা আমরা ক্যালকুলেট করবো। একই লেখা আছে, তাহলে একই বেরোবে। আমি আরেকবার করি, তাহলে ধরি হার সূত্র আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। তাহলে তোমরা বুঝতেই পারছো, তাড়াতাড়ি করবো এবার। কে ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, একটা ইকুয়েশান। 4r ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার, এটা 2x হবে, 2x টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশান। আর আমরা আরেকবার লিখছি 2r ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স টু দি পাওয়ার এন এম 2y টু দি পাওয়ার এন।
3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 2 3 তিনটে ইকুয়েশন পেলাম। এবার আমরা আগের মতনই 2/1 করে পাই সরাসরি লিখে দিচ্ছি m = 2। আর যখন আমরা 3/1 করে পাই তখন আমরা কি পেলাম n = 1। তাহলে m = 2 পেলাম আর n = 1 পেলাম। তাহলে আমার হার সূত্র যেটা ধরেছি সেখান থেকে সমীকরণটা কি আসছে? তাহলে আমরা বলবো পরীক্ষালব্ধ হার সূত্র বা হার সমীকরণ সেটা দাঁড়িয়ে গেল r = k × a⁴ b⁴1। তাহলে দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের ভরক্রিয়া সূত্র অনুসারে যে হার সূত্র আসলো আর পরীক্ষালব্ধ হার সমীকরণ, পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে হার সূত্র আসলো সে দুটো কিন্তু এক হলো না। তার জন্য আমরা কি করব, সবসময় মাথায় রাখবো এই পরীক্ষালব্ধ হার সূত্রটাকেই বিক্রিয়ার প্রকৃত হার সূত্র বলা হয়, কিন্তু ভরক্রিয়া সূত্র অনুসারে যে হার সূত্র আমরা লিখি সরাসরি সেটাই কিন্তু আমরা বিক্রিয়ার প্রকৃত হার সূত্র কখনোই বলতে পারবো না। এই তথ্য মাথায় রাখবে যে পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে হার সূত্র আসবে সেটাই হচ্ছে একটা কেমিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে প্রকৃত হার সূত্র, কিন্তু তোমার এ থেকে যেটা ভরক্রিয়া সূত্র অনুসারে আসবে সেটাকে আমরা প্রকৃত হার সূত্র বলতে পারবো না। তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়া হার লেখার তো বিভিন্ন টেকনিক শিখেছি, তোমরা আগে শিখেছ। তাহলে এইখানে আমরা বিক্রিয়া হার সমীকরণ থেকে বিক্রিয়া হার কি লিখতে পেরেছি, এরকম লেখা যাবে -1/3 d of concentration of dA dt, এরকমভাবে বিক্রিয়ার হার সূত্র লেখা যায়, সমান -1/2 dB dt। এখানে প্রোডাক্টটা ধরে নাও কিছু একটা আছে, ধরে নাও C+2D একটা প্রোডাক্ট হয়েছে, তাহলে এটা সমানই আমরা কি লিখতে পারি dC dt। এটা সমানই আমরা লিখতে পারি 1/2 d of d dt। তাহলে এইটা সমান কোনটা লেখা যাবে, এইটা না এইটা, মাথায় রাখতে হবে। তাহলে এইটা কিন্তু প্রযোজ্য হবে না, সবসময় সমীকরণ যেটা প্রযোজ্য হবে সেটা হচ্ছে পরীক্ষালব্ধ হার সূত্র থেকে যে সমীকরণটা আসছে সেইটা প্রযোজ্য হবে। তাহলে আমরা এটা সমান লিখব k × concentration of A square into concentration of b⁴1, concentration of A square into concentration of b⁴1। বুঝতে পারলে? তাহলে কখনোই আমরা কিন্তু এই ভরক্রিয়া সূত্র অনুযায়ী সমীকরণ এসছে সেটাকে বিক্রিয়া হারের সমীকরণ হিসাবে ব্যবহার করতে পারবো না। এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তাহলে বিক্রিয়া হার সমীকরণ কাকে বলবো? বিক্রিয়া হার সমীকরণ বলতে আমরা বুঝবো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার তোমার বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে সেই বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের মধ্যে সম্পর্কযুক্ত যে সমীকরণ, পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে যে সমীকরণ, সেই সমীকরণকে আমরা বলবো বিক্রিয়ার হার সমীকরণ। তাহলে যেটা ভরক্রিয়া সূত্র থেকে আসছে সেটা কিন্তু নয়। তাহলে আমরা বিক্রিয়ার হার সমীকরণ বলতে বুঝছি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে সেই বিক্রিয়কগুলির গাঢ়ত্বের পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে সমীকরণ প্রতিষ্ঠা হচ্ছে সেই সমীকরণকে আমরা বলছি কি তোমার বিক্রিয়া হার সমীকরণ। তাহলে আমরা ভরক্রিয়া সূত্র থেকে বিক্রিয়া হার সমীকরণটাকে এখন বাদ ধরে নিচ্ছি।
তাহলে বিক্রিয়া হার সমীকরণ বলতে আমরা বুঝবো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া হারের সঙ্গে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলির গাঢ়ত্বের পরীক্ষামূলক সমীকরণ থেকে, বুঝতে পারলে তো, গাঢ়ত্বের পরীক্ষামূলক ফলাফলের উপর ভিত্তি করে যে সমীকরণ গঠিত হচ্ছে, গাঢ়ত্বের পরীক্ষামূলক ফলাফলের ভিত্তিতে যে সমীকরণ গঠিত হয় তাকে বিক্রিয়া হার সমীকরণ বলে। সেই সমীকরণটাকে আমরা বলবো বিক্রিয়া হার সমীকরণ।